বিগত সালের প্রশ্নগুলো খুব সহজে সাজানো আছে। আমি আর 24-25 মিনিটের মতো ক্লাস নিব, নিয়ে ক্লাস শেষ করব আশা করি। তাহলে আপনাদের কি হবে না, পেনফুল হবে না, 11:30টার মধ্যে ক্লাস শেষ। আচ্ছা, তাহলে বিগত সালের প্রশ্ন আপনারা পড়বেন, যেটা বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দেব। কখন বুঝিয়ে দেব? ওই যে সমস্যা সমাধানের একটা ক্লাস রেখেছি আমি, সেই দিন। আপনারা কি করে নেবেন, নোট করে নেন কোন পেজে কোনটা সমস্যা। নোট যারা হাতে পেয়েছেন তারা নোটেই দাগ দেন, যারা এখন হাতে পাননি তারা এমনি খাতায় লিখে রাখেন এত পেজের এত নম্বর প্রশ্নে আমার প্রবলেম। তারপর পড়বেন, পড়ার পরে নোট। এই যে সমস্যা সমাধানের যে ক্লাস হবে, সেই মডেল টেস্টের আগে সেই ক্লাসটা হবে। তো মডেল টেস্ট এক শুরু হওয়ার আগে ক্লাসে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, সমাধান দিয়ে দেবো। সেই দিনকে যারা প্রথম দিকে প্রশ্ন করবেন 10টার মধ্যে তারা ক্লাস শেষ করে চলে যেতে পারবেন, থাকলে থাকলেন। সেদিন 11টা 12টা 1টা পর্যন্ত ক্লাস চলবে, আপনারা প্রশ্ন করবেন, আমি আছি। 10 মিনিট ব্রেক, চা পান করব, নাস্তা করব, আবার ক্লাসে ঢুকবো। নো প্রবলেম, সারা রাত আছে আপনাদের জন্য। তো যত প্রশ্ন করবেন সেই দিন সমস্যার সমাধান রুটিন লক্ষ্য করেন। আজকে ছোট ছোট প্রশ্ন করা যাবে, কিন্তু বড় প্রশ্ন, কনসেপ্ট ক্লিয়ার করার প্রশ্ন আমি যতটুকু ক্লিয়ার করছি এটা জাস্ট নলেজে নেন। এখানে আপনার হেল্প হয়ে যাবে। র্যাপিড রিভিশন সীমিত পরিসরেই করতে হবে, একদিনে পেনাল কোড শেষ করছি, চারটিখানি কথা না কিন্তু। তো এখানে আপনারা আমার নোটে খুব র্যাপিডলি রিভিশন করা আছে, খুব সুন্দরভাবে পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। দেখেন, 12, 17, 12, 22 এই প্রশ্নটা কি হয়, রিপিট। দণ্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রমের বিষয় উল্লেখ আছে? চতুর্থ অধ্যায়ে। একই প্রশ্ন 20 সালে আসছে। কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ, তার মানে একই টাইপের প্রশ্ন। রাষ্ট্রবিরোধী অপরাধ কিন্তু আছে গতে, ষষ্ঠতে। তার মানে দুইটা একই টাইপের প্রশ্ন। চতুর্থটা বারবার রিপিট করছে। এবার যদি দিয়ে দেয় যে সাধারণ ব্যাখ্যা কততে আছে, সাধারণ ব্যাখ্যা আছে দ্বিতীয়তে, আমি প্রথম দিকে বলে দিলাম। লক্ষ্য করে বুঝে উত্তর করবেন। এরপরে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড হই। বিগত সালের প্রশ্ন আপনারা বিভিন্ন গাইডে আছে, পড়েছেন। আমার যে আগের নোট, আইন আদালত বার এমসিকিউ 2025, যেমন এই নামে আমার নোট আছে, আইন আদালত বার এমসিকিউ 2024, 2025, 2023ও ছিল। তো 2023-এর আইন আদালত 2023 এই নোটটা থেকে 89টা কমন ছিল। আশা করি 2024-এ পরীক্ষা হয়নি, 2025 এই 24-এরই একটা নেক্সট এডিশন। যারা মার্চের দিকে ভর্তি হয়েছেন তারা 20 মার্চে নতুন এডিশন আসছে, সেটা পেয়েছেন। খুব বেশি আহামরি পরিবর্তন করেনি, কিছু কারেকশন শুধু আসছে। আচ্ছা, তো এই নোটটাতে আপনারা এই যে এখন যে অংশটা দেখছেন, বিগত সালের প্রশ্ন অ্যাজ ইট ইজ এইভাবে সাজানো আছে। এখানে সামান্য পার্থক্য করেছি কি আমি, বিগত সালের প্রশ্ন এবং নতুন প্রশ্ন এক জায়গাতেই ছিল, মানে মিক্সড অবস্থায় ছিল। আমি জাস্ট এখানে আলাদা করে দিয়েছি, বিগত সালের প্রশ্ন এক জায়গায় এবং বর্তমান যে প্রশ্ন, নতুন প্রশ্ন আমি তৈরি করেছি সেটা এক জায়গায়। সোহেল রানা ভাইকে মিউট করে দিলাম। ঠুকঠাক ঠুকঠাক শব্দ হচ্ছে, আমার যেহেতু হেডফোন কানে আছে সেটা আমার জন্য লাউড হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। মানে লাইনে থাকলে একটু সতর্ক হতে হবে। তো এখানে বিগত সালের প্রশ্ন আমি বলেছিলাম সকল সালের সকল প্রশ্ন পারবেন, পাবেন। দেখেন, এখানে 149টা বিগত সালের প্রশ্ন আছে, এর বাইরে পেনাল কোড থেকে বা আরো জুডিশিয়ারিতে এ যাবৎ কোনো প্রশ্ন আসেনি। এই নোটে জুডিশিয়ারি 2024 সালেরও প্রশ্ন অ্যাড করা হয়েছে এই নোটে, যেটা আমার আগের কোনো নোটে ছিল না, জাস্ট এই নোটে আছে। মূল নোটে 2024 সালের প্রশ্ন ছিল না, এই নোটে অ্যাড করা হয়েছে। এবার নতুন প্রশ্ন, কিছু কিছু সেকশনে আরো কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা আমি চিন্তা ভাবনা করে গবেষণা করে এটা আমি তৈরি করেছিলাম। তো আমার পুরাতন নোটেও এগুলো আছে, জাস্ট এগুলো আলাদা করে দিয়েছি আমি। কারণ এরপরে আমি এখানে একটু সময় দেব কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, এখানে আপনাদের হেল্প লাগবে। কারণ কনফিউশন অনেক সময় ক্লিয়ার হয় না, বুঝিয়ে দিলেও ভুলে যান। বাংলাদেশী নাগরিক যুক্তরাষ্ট্রে একটি খুন করেছে। এর বিচার এবং শাস্তি কোথায় হবে? মনে হবে যে যুক্তরাষ্ট্রে, ইউকেতে বিচার হবে এরকম মনে হচ্ছে। কিন্তু সে যদি পালিয়ে বাংলাদেশে চলে আসে, তাহলে কি হবে? বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত হবে। এটা আছে ধারা 4-এ। বিদেশে অপরাধ হয়েছে মনে করে অনেকেই অপশন ক বা ঘ করতে পারে। বাংলাদেশে বিচার করা যাবে না, ইউকেতে হবে। ব্রিটিশরা বিচার করবে। ব্রিটিশরা যেখানে বিচারের জন্য আছে, আমরা কি বাংলাদেশের মানুষ, ক্ষুদ্র মানুষ, এরকম মনে হতে পারে। তো সেখানে বিচার হলেই ভালো।
আর তারপরে বিদেশে অপরাধ করায় বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কোনো অপরাধ করেনি, মানে যেহেতু এখানে এক্সট্রা টেরিটরি অপরাধ হয়েছে টেরিটরির বাইরে গিয়ে, তাই এটা মনে হতে পারে, কিন্তু উত্তর হবে খ, বাংলাদেশে বিচার করা যাবে। ধারা 4-এ আছে, এটার আবার কৌশল অংশে আমি কি করে দিয়েছি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ক সহ 5 জন, এখানে একটা দারুণ শব্দ আছে, কি আছে, 5। এই 5টা হচ্ছে আপনাদের জন্য ফাঁদ। 5 দেখলে মনে করবেন কি, 341 ধারায় আনলফুল অ্যাসেম্বলি অথবা ডাকাতি, মানে 5 দেখলে মনে হবে ডাকাতি মনে হচ্ছে, বা আনলফুল অ্যাসেম্বলি, 5 জন তার বেশি। তো চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পরিকল্পনা করছে। এই লাইন পড়ার পরে এই লাইন পড়ার পরে এখানে কি ভিকটিমের নাম উল্লেখ করা আছে? কেউ বুঝতে পারছেন? ভিকটিম কে এখানে, কে বলবেন? আজাদউদ্দিন ভাই বলেন, আজাদউদ্দিন ভাই লাইনে আসেন তাড়াতাড়ি। জুথিয়াপু লাইনে আসেন। শুধু কে নাম দিয়ে ঢুকেছেন? আপনি কে ভাই, যিনি কে দিয়ে ঢুকেছেন? ভাই না বোন বুঝতে পারছে না। আপনি লাইনে আসবেন, নিজের নাম উল্লেখ করবেন, বুঝতে সুবিধা হবে। দেখেন, যাদেরকে আমি, হ্যাঁ, কে? আসসালামু আলাইকুম স্যার, স্যার ওয়ালাইকুম কল্যাণ। আসসালাম। কে ফোন করলো? কল্যাণ ভাই, আপনি লয়ার মানুষের, মানে আপনি তো জন্মগতভাবে অ্যাডভোকেট, অ্যাডভোকেটের সন্তান। আপনি পুরো নাম ব্যবহার করবেন, কল্যাণ ভাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে বলেন যে আমি যে লাইনটা পড়লাম, এখানে কি ভিকটিমের নাম আছে? স্যার ভিকটিম তো স্যার এখানে তাহলে ভিকটিমের নাম আছে 6। তার মানে পড়ার জি সময় স্যার। আপনাকে এটা নলেজে নিয়ে আসতে হবে, এখানে অফেন্ডার বা অপরাধীকে, অভিযুক্ত ব্যক্তিকে এবং ভিকটিমকে, এটা সঙ্গে সঙ্গে নলেজে আপনাকে ক্যাচ করতে হবে। পরীক্ষার হলে অনেক সময় ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায় চাপে। তো আপনি যখন ব্রেন যখন এখানে যদি ভিকটিমকে আর অপরাধীকে পার্থক্য করতে না পারেন, প্রশ্ন পড়ে আপনার মাথায় কিছু কাজ করবে না। তার মানে যতটুকু পড়লেন, এখানে ভিকটিম 6, অপরাধী হচ্ছে এবং তার সাথে আরো 4 জন আছে। এরপরে কি, পরের লাইন, পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে, মানে এখানে 5 জনে আছে, ছকে হত্যা করে, তাহলে এবার শেষ, ডেড বডি হয়ে গেছে। চ সহ উক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে পেনাল কোডে 302 ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? জুডিশিয়ারির প্রশ্ন। তার মানে এখানে কত ধারা আসবে, 134, শুধু 34, 120, না 114? 114 হচ্ছে অপরাধের সহযোগিতাকারী। তো এখানে সবাই মিলে কাজটি করেছে। কি লেখা আছে এখানে? এখানে দেখেন, স্যার এখানে পিঙ্ক কালার, সকলে মিলে কথাটা লেখা আছে। এই সকলে মিলেতেই বলে দিচ্ছে ধারা 34 উত্তর। এখানে 100 জন থাক আর 500 জন থাক, সকলে মিলে যখন কাজটি করবে, পরিকল্পনা করা হয়েছে, সকলেই পরিকল্পিতভাবে এসে সকলে মিলে কাজটি করেছে, তার মানে সবারই কি আছে, অ্যাক্টিভ পার্ট প্লে আছে। অপরাধের হত্যাকাণ্ডের সাথে সবাই সক্রিয়ভাবে জড়িত, তাই 34 ধারা আসবে। সক্রিয়ভাবে সবাই জড়িত না থাকলে 34 ধারা আসে না। এখানে যদি অপশনে, এই যে প্রথম কতে যদি 149 দিয়ে দেওয়া হতো, অনেকেই আইসক্রিমের মতন লোভনীয় মনে করে ক পূরণ করে দিতেন, যে 5 জন মানে আনলফুল অ্যাসেম্বলি, 5 জন মিলে এসে হত্যা করে গেছে, বেআইনি সমাবেশ তৈরি করে। অনেক সময় অনেক অ্যাডভোকেট সিআর মামলা ফাইলিং করার সময় লিখে ফেলেন যে এরা বেআইনি অস্ত্রের সমাবেশ করে এসে এই ছকে হত্যা করে গেছে, দিয়ে এর মধ্যে দিয়ে দেয় 343, 343-এর পরে আবার শেষে দিয়ে দেয়, আহ সর্বশেষে 34 না দিয়ে 149 দিয়ে দেয়। কেন 149 দিয়ে দেয়? মনে করে আনলফুল অ্যাসেম্বলি হয়েছে। দিস ইজ নট আনলফুল অ্যাসেম্বলি, এখানে আনলফুল অ্যাসেম্বলির কোনো জায়গা নাই। সকলে মিলে আসছে বলে কি আনলফুল অ্যাসেম্বলি হবে? 34 ধারা এখানে হবে। আর যেখানে 34 ধারা আসে সেখানে 149 আসে না, 114 আসে না, কারণ দুইটা পরস্পর ভিন্ন জিনিস। এখানে কেন 34 আসবে, এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারেন, ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে অনেকে কিন্তু 114-কে উত্তর মনে করতে পারে, বা এখানে ক অপশনে যদি 149 থাকতো, 149 উত্তর করে ফেলবেন। প্রশ্নকর্তা হয়তো বা এই প্রশ্নটা দিলে অপশন চেঞ্জ করে 149 দিক করে দিবে, করতেই পারে। মানে আমি করলে তাই করতাম, কনফিউশন আরো বাড়িয়ে দিতাম। তারপরে নিম্নের কোন ক্ষেত্রে যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি হবে? দেখেন, সাধারণ অভিপ্রায় থাকলে, মানে কমন ইন্টেনশন, 34 ধারার মূল বক্তব্য,
অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়ে অপরাধ করলে 35 ধারায় আছে যে এখানে ক্রিমিনাল নলেজ যদি থাকে তাহলে কতিপয় কার্যের একটি কার্যের মাধ্যমে অপরাধে সহযোগিতা করলে কেউ বিষ কেনার জন্য টাকা দিল, কেউ বিষটা কিনে এনে আরেকজনের হাতে দিল, সে আবার বিষটা খাইয়ে দিল, তাহলে চেন অফ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে একটা অপরাধকে আঞ্জাম বা ফলাফল দেওয়া হয়েছে। বিষ কিনতে টাকা দিল একজন, 1,000 টাকা, একজন দোকান থেকে সে টাকা দিয়ে বিষ কিনে নিয়ে আসলো, যে টাকা দিয়েছে সে আর কিছুই করলো না, জাস্ট ফান্ডিং করলো। যে জাস্ট বিষটা এনে এনে দিল, সে কোনো টাকা দিল না, জাস্ট এনে দেওয়ার কাজটা করলো, এবং যাকে হত্যা করা হবে তার কাছের বা পরিবারের একজনকে বিষটা সরবরাহ করা হলো, কারণ সে বিষ কিনতে বাইরে বের হলে সন্দেহ করবে, তাই তার সাথী সঙ্গীরা কি বিষটা তার হাতে দিয়ে আসলো, সে বিষ প্রয়োগ করে একজনকে হত্যা করলো। 34, 35, 38, 37 তিনটাই হলো। ক এর কারণে, 34 ধারার কারণে ক সঠিক, 35 ধারার কারণে খ সঠিক, 37 ধারার কারণে গ সঠিক। সবগুলোই তো সঠিক। ঘ অপশন আপনার জন্য রেডি আছে, ঘ হচ্ছে উত্তর, সবগুলো বা সবকটি সঠিক। এই প্রশ্নের উত্তর অপশন ক করার প্রবণতা আছে। ক প্রথমে আছে চকলেট আইসক্রিমের মতন, বাজারে দেখলেই নিতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে চিপসের মতন। অনেকে ক পূরণ করে দেওয়ার পরে মনে করবে জয়েন্ট লাইবিলিটি দেখলেই কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায় দেখে ওটা পূরণ করে ফেলবে। কিন্তু এখানে তো 35 আর 37 আবার রেডি হয়ে আছে খ এবং গয়। তাহলে কি করতে হবে? পুরোটা পড়বেন। গত দিনের প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি যে সবগুলো থাকলে কি করতে হবে, পুরো প্রশ্নটা সতর্কভাবে পড়বেন, 4টি অপশনে সম্পূর্ণভাবে সতর্কভাবে পড়বেন, তারপরে ডিসিশন নেবেন কি করবেন। আপনি কলেজে উঠেছেন, আপনাকে 4টা মানুষ অফার দিয়েছে, প্রেমের অফার। আপনি চিন্তা ভাবনা করবেন না যদি অপশন একাধিক থাকে কোনটাকে হ্যাঁ বলবেন বা কোনটাকে না বলবেন, বা 2টা বিরতিতে চা পান করা হয়নি, পানিও পান করা হয়নি, একটু নিচে গিয়েছিলাম একটু দরকারে, এবং রাতের খাবার অর্ধেক হাফ ডান করে রেখেছি, ক্লাস শেষে খাবো। তো কাল থেকে এই সমস্যা হবে না, 8টার দিকে 8:30টার দিকে খেয়ে নিব ক্লাসের আগে। আপনারা খেয়ে প্রবেশ করবেন, তাহলে বেটার হয়, অথবা ক্লাসে থাকতেও খাওয়া যাবে আপনাদের, আমি যদি খেতে পারবো না। তো আমি এই যে উদাহরণটা দিলাম মনে থাকবে আপনার, কারণ লাভ স্টোরি সবারই ভালো লাগে। কেউ যদি মনে করেন যে কন্যার বাবা বাস্তব লাইফেও চায় না যে কন্যা প্রেমে পড়ুক, লাভ ভালোবাসায় জড়াক, কিন্তু কোন সিনেমা যদি দেখে লাভ স্টোরি, সিনেমা লাভ স্টোরি আবার তাকে অ্যাট্রাক্ট করবে, ভালো লাগবে, বা সে যখন ইয়ং কালে ছিল তখনও তাকে অ্যাট্রাক্ট করেছিল। তো এটা খুবই একটা মানে ন্যাচারাল জিনিস। উদাহরণটা দিলাম যেন অপশন একাধিক থাকলে আপনার চুজ করার অধিকার আছে, সুযোগ আছে, তখন আপনি ভেবে চিন্তে একটু সময় নিয়ে চুজ করবেন কাকে হাঁ করবেন, ক, খ, গ না ঘ। তাহলে আমি এখানে এই যে একটা অ্যাফেয়ার অ্যাঙ্গেল যুক্ত করে দিলাম, যেন আপনার এটা মনে থাকে, ভুল যেন না হয়। এর পরের প্রশ্ন, আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তাহা 1/4 বেশি হবে না বা হইবে না। অপরাধের সর্বনিম্ন শাস্তির, আদালতের প্রদত্ত শাস্তির, অপরাধের সর্বোচ্চ শাস্তির, আদালত কর্তৃক কার্যকর শাস্তির। এই প্রশ্নটা অনেকেই খ মনে করে, খয়ে আদালত প্রদত্ত শাস্তি, আদালত যা শাস্তি দিল সেখান থেকে 1/4 করবে এটা মনে করে, কিন্তু আইনে যেটা অপরাধের সর্বোচ্চ শাস্তি আছে সেটাই। গ হবে সঠিক উত্তর। মানে অনেক দুঃখের সাথে প্রকাশ করছি, একজন ভালো ম্যাজিস্ট্রেট, তিনি মেট্রোপলিটন, আমাদের রাজশাহীতে দীর্ঘদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। কত নম্বর ম্যাজিস্ট্রেট সেটা আমি বলবো না, নামও বলবো না, কিন্তু তিনি আবার একটা কোচিং সেন্টারও পড়াতেন। তো সেই কোচিং সেন্টারে আবার সমাধান করে দিয়েছেন এই প্রশ্নটা, মানে এখনো মনে আছে। তো উনি এই প্রশ্নটাকে খ উত্তর করেছে। তো উনি একজন আবার 5 বছর অ্যাডভোকেট তিনি ছিলেন, 5 বছর বছর অ্যাডভোকেসির পরে উনি জুডিশিয়ারির মাধ্যমে কি হয়েছেন, উনি জুডিশিয়ারির ফার্স্ট ব্যাচের, মানে 2007 সালে উনি কি হয়েছেন, জজ বা ম্যাজিস্ট্রেট হয়েছেন। তো তার দ্বারাই ভুল হয়েছে,
তো এটা তো আপনার আমার ভুল হতেই পারে। আমি জোর গলায় বলছি যে এটা গ সঠিক উত্তর, অপরাধের সর্বোচ্চ শাস্তির। কি কারণে এটা সঠিক উত্তর? এইটার জন্য কারো যদি এখানে কোনো কনফিউশন থাকে, বার্গেনিং করতে চান, তাহলে আপনাদের জন্য আমি রেডি আছি শুক্রবারে বিকেলে। এটা আপনারা নোট করে থাকবেন। এটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে মেসেজ করে রাখেন। আমি তার আগে যদি সম্ভব হয় আমি কথা বলবো। তবে আমি এখানে বলে দিলাম, আই এম ড্যাম শিওর যেটা গ উত্তর হবে। কারণ আমি কোনো কিছু রিসার্চ না করে এইভাবে শিওর কথা বলি না। আচ্ছা, বি কে সি এর ঘর পোড়ানোর জন্য পরিচিত করে। তাহলে এই লাইন পড়ার পরে অপরাধী কোনটা আর ভিকটিম কোনটা, কে বলবেন? এখানে দেখেন, এ এ হচ্ছে বি কে বলছে, আবুল বাবুলকে বলছে, আবুল বলছে বাবুল ভাই তুমি এই সি দিয়ে কাকে বলবো, সি দিয়ে কি হবে, কমল, কমল ভাবে ভাইয়ের বাড়ি পুড়িয়ে দাও। তাহলে এখানে এ হচ্ছে অপরাধে সহযোগিতাকারী মানে অ্যাবেটর, আর বি হচ্ছে মূল অপরাধী মানে সে অ্যাকশনে নামলো। তার মানে এ হচ্ছে বস, বি হচ্ছে তার কি, আজ্ঞাবাহ, সাগ্রেট। এ বি কে বললো চলে যাও, সি এর ঘর পুড়িয়ে চলে আসো। চলে গেল সি এর ঘর পোড়াতে। এবার বি সি এর ঘরে আগুন দেয়। সি এর ঘরে আগুন দেওয়ার পর সবাই পালিয়ে চলে যাচ্ছে। এবার তার জন্য কি একটা সুযোগ, ঘর পোড়াতে যা দেখছে ঘরের মধ্যে মূল্যবান জিনিসপত্র, সোনা দানা, টাকা পয়সা পুড়ে তো নষ্ট হয়ে যাবে, নিয়ে নিই। তাহলে বস এ বলে দিয়েছে শুধু ঘর পোড়াবে। এবার বি ঘর পোড়াতে গিয়ে দেখছে ঘরের মধ্যে মূল্যবান সম্পদ কিছু পেয়ে গেল, একটা ফোন পেয়ে গেল, একটা ল্যাপটপ পেয়ে গেল, নিয়ে চলে আসলো। বা স্বর্ণের অলংকার পেলো, নিয়ে চলে আসলো। ওকে, এ কি বলেছিল বিকে যে তুমি তার ঘর থেকে কোনো কিছু চুরি করে নিয়ে আসবে? বলেনি তো। তাহলে বি নিজের থেকেই এটা করেছে। এ কতটুকু অপরাধ করতে বলেছিল? শুধু ঘর পোড়াতে। তাহলে এ ঘর পোড়ানোর জন্য দায়ী হবে। আর বি ঘর পুড়িয়েছে নিজে প্লাস সে চুরি করেছে, তাহলে বি দুইটার জন্য দায়ী হবে। এভাবে ভাবলে ভুল হওয়ার কথা না, 22 সালের প্রশ্ন বারের। তাহলে উত্তর কি হবে? ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে। প্রশ্নে কি চা হয়েছে? এ কোন অপরাধের জন্য অপরাধী হবে? খ অপশনে কি আছে? চুরি এবং ঘর পোড়াতে প্ররোচনার জন্য। ঘর পোড়াতে প্ররোচিত করেছে, চুরি করতে কি পরিচিত করেছিল তারে খ অপশন হবে না। গ চুরিতে প্ররোচনার জন্য, চুরি তো করতেই বলেনি খ, কোনোটি নয়। এটা হবে না। তাহলে উত্তর গ হবে। 111 ধারায় ঘর পোড়াতে গিয়ে চুরি করায় অপশন খ সঠিক মনে হতে পারে। অনেকে মনে হতে পারে যে ঘর পোড়াতে গিয়েই তো চুরিটা সংঘটিত হয়ে গেছে, তার মানে এখানে ঘর যদি পোড়াতে না যেত চুরি সংঘটিত হতো না, তার মানে ঘর পুড়িয়েছে বলেই তো চুরির সুযোগ তৈরি হয়েছে। তার মানে একে দুইটা অপরাধের জন্যই কি দেওয়া হোক, সাজা দেওয়া হোক। এটা অনেকে ভাবতে পারে, কিন্তু দিস ইজ নট কারেক্ট। কারেক্ট কোনটা হবে? ক, শুধু যতটুকুর জন্য পরিচিত করেছে ততটুকুর জন্যই সাজা হবে, কিন্তু বিয়ের সাজা দুইটার জন্যই হবে। পরে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, পেনাল কোড অনুসারে রাষ্ট্রদ্রোহ হলো কি? এখানে যেহেতু শব্দ আছে রাষ্ট্র, তাই মনে হতে পারে এটা রাষ্ট্রের প্রতি অবজ্ঞা। কিন্তু এটা কতে দিয়েছে, তাহলে ক হচ্ছে আইসক্রিম, লোভনীয়, অনেকে ক পূরণ করে দিবে। রাষ্ট্রদ্রোহ তো তো রাষ্ট্রের প্রতি মনে হয় অবজ্ঞা হবে, অথবা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, অথবা রাষ্ট্রপতির বিরুদ্ধে। দেখেন তিনটা অপশনে রাষ্ট্র 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 রিপিট করে রাখছে। আর আরেকটা অপশন সরকারের প্রতি বিদ্বেষ, যেটার আশেপাশে যাবে না। তার মানে আপনাকে ক দিয়ে কনফিউজ করছে যে এটা পূরণ করেন। মানে বললে দেখেন আইসক্রিম খুবই টেস্টি জিনিস, আপনি এই লোভটা সামলাতে পারলেন, খয়ের কাছে আসলেন, রাষ্ট্রপতি এখানে আবার একটা চকলেট দিয়ে দিল, এটা আপনি লোভ সামলানেন। এবার গয়ের কাছে আসলেন, সরকারের প্রতি বিদ্বেষ, আপনার পছন্দ হচ্ছে না, কারণ কি, এবার আপনাকে একটা টেস্টি না হেলদি খাবার অফার করা হয়েছে। বাজারে বাইরে খেতে গিয়ে আমরা রাস্তার ধারে কি খাই? পুরি সিঙ্গাড়া এগুলা খাই, আরো অনেকেই খাই স্ট্রিট ফুড। তো এর থেকে বেটার কি, একটা বা দুইটা ডিম খেয়ে নেন, সেটা বেটার। কিন্তু ডিম আমাদের আকর্ষণ করে না, কারণ সেটা হেলদি ফুড তাই। তো মনে করেন হচ্ছে এরকম ডিমের মতো পুষ্টিকর খাবার। অথবা আপনি ফলের দোকান থেকে একটা আপেল কিনে খেয়ে নিলেন, সেটা আপনাকে খুব একটা আকর্ষণ করছে না। ওই আকর্ষণ করছে তেলে ভাজা কি, ওই চিকেন ক্রিস্পি, বার্গার এই ধরনের খাবার, ফাস্ট ফুড। তো এটা আকর্ষণ করলো না, গ নম্বর। আর ঘয়ে এসে আবার রাষ্ট্রের
বিরুদ্ধে ষড়যন্ত্র, এটাই মনে হচ্ছে বেশি হবে হবে, মানে এটা আরো বেশি আকর্ষণ করছে। একেবারে গরম গরম কি এটা, আরেকটা খাবার আছে কি, মোমোস। নতুন একটা ট্রেন্ড আসছে, কাঁচা কাঁচা আটা মোমোস। যদিও কিছুটা হেলদি মনে হয়, তারপরেও বাইরের খাবার। তো তিনটাই লোভনীয় অপশন, আর হচ্ছে লোভনীয় বাইরে, রাষ্ট্রের সাথে সরকারের কানেকশনই নাই। কিন্তু এটাই উত্তর, গ সঠিক উত্তর। 124 তে পড়বেন, দেখবেন রাষ্ট্রদ্রোহ শব্দটিতে রাষ্ট্র থাকায় অনেকেই অপশন ক উত্তর করবে বা অন্যান্য গুলা করবে। তাহলে খুব চমৎকার একটা উদাহরণ দিলাম। এই পয়েন্টটা আপনার কেমন লাগলো? কে মন্তব্য করবেন? হাত তুলেন। এই 6 নম্বর যে আমি বললাম, এই তিনটা অপশনকে লোভনীয় এবং ফাস্টফুডের সাথে তুলনা করলাম, এটা কি আপনার মানে এটার সমালোচনা করেন, গঠনমূলক ভালো লাগলো এই ধরনের উদাহরণ, না খারাপ লাগলো? তাহলে আমি নিজেকে কন্ট্রোল করব, অথবা এই ধরনের উদাহরণ আরো নিয়ে আসব। কি কারণে? কারণ আমার সব কথা আপনার ভালো লাগতেও পারে, না লাগতেও পারে। রাত 11:30 প্রায় বাজে। মাহবুব ভাই লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। 6 নম্বর জি, প্রশ্নের উত্তর বলে দিলাম, 23 সালের প্রশ্ন। ঠিক জি, আছে। জি। এটা স্যার এই আপনি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন স্যার। আসলে এখানে আমরা সাধারণত রাষ্ট্রের বিপরীতমুখী অবস্থানটাকেই ধরে নেই আর কি। কিন্তু আপনি যেভাবে সরকারকে আলাদা করে বিশ্লেষণ করেছেন, এতে বুঝতে স্যার খুবই সহজ হয়েছে। আমার খুব ভালো লাগছে স্যার, এবং খুব সহজ ভাবে নিতে পেরেছি। আসলে আপনাকে ধন্যবাদ স্যার, খুব সুন্দর উদাহরণ সৃষ্টি করেছেন এটা আর কি। এবার আরো একটা বিষয়, ভিজুয়ালাইজেশনও দেখেন। আমি দুই জি ধরনের স্যার। কালার ইউজ করছি। আপনার জি। নলেজে ভিজুয়ালাইজেশন দিচ্ছি, আমার চেহারা দেখাচ্ছি, আমার কণ্ঠ দিচ্ছি, যেন পরীক্ষার হ্যাঁ। হলে আপনি লোভ সামলাতে পারেন। ভাই চট করে একটা উত্তর করবেন না, কারণ ফাঁদ তৈরি করা জি। হবে। জি। এগুলোই ফাঁদ। 23 সালের প্রশ্ন, হ্যাঁ। তার মানে জুডিশিয়ারি কিন্তু এই প্রশ্নটা তৈরি করেছে। দুই হাজার জি। বিশ 22 এবং 23 এই তিনটা প্রশ্ন জুডিশিয়ারি তৈরি করেছে। তার মানে এটাও কিন্তু জুডিশিয়ারি তৈরি করাই প্রশ্ন। 17 সাল জি। পর্যন্ত বার কাউন্সিল নিজে তৈরি করতো। 17 সালে সহজ প্রশ্ন ছিল, তার আগে আরো জি। সহজ ছিল। 17 সালে 53টা প্রশ্ন ধারা থেকে, এটি কোনটা ধারায় আছে, এটা কোনটা ধারায় আছে, এটা কোন ধারায় আছে, এগুলো প্রশ্ন জি করার স্যার। কোনো ব্যাপার? প্রাইমারির স্টুডেন্ট করতে পারবে এগুলো প্রশ্ন, মানে এগুলো প্রশ্ন করার জন্য সময় লাগে না। জি স্যার। মানে আইনের ভিতরেও পড়া লাগে না, জাস্ট একটা বই বের করবে, বইয়ের সূচিপত্র দেখবে, জি। বইয়ের জাস্ট সূচিপত্র দেখবে যে এটা কত ধারায় আছে, প্রশ্ন জি করে স্যার, ঠিক ফেললো। আছে স্যার। তো জি। এই ধরনের প্রশ্ন ওকে স্যার। করতে হলেও যারা প্রশ্নকর্তা তাদের কিন্তু গভীর স্টাডি করতে হবে। তো অনেকে তো পরিশ্রম জি করতে স্যার। চায় না, বেতন তো এমনি পাওয়া যায়, সহজ প্রশ্নই করি। তো কোয়ালিটি না স্যার, মেনটেন হয় না। আসলে স্যার সরাসরি প্রশংসা করাটা আসলে যুক্তি মানে কিরকম হয়ে যায়, কিন্তু স্যার আপনি যেভাবে স্যার চেষ্টা করতেছেন, আসলে আমি জাস্ট বলবো স্যার অসাধারণ আমার কাছে লাগতেছে স্যার। আমার সাথে আরেকজন স্টুডেন্ট আছেন স্যার, উনি গত বছর আরো দু একটা জায়গা পড়ছিলেন, এবছরও পড়ছেন। এখন মনে হয় উনি আপনার সাথে যোগাযোগ করছেন, আমাকে বলছেন। কামরুল করে ওনার নাম আর কি স্যার। তো এবছর উনি খুবই আপসেট স্যার। এখন পর্যন্ত আপনি যেভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছেন স্যার, উনি যাদের কাছ থেকে আগে গাইডলাইন নিয়েছিলেন, ওনারা তেমন কোনো যোগাযোগও করছেন না, আর তেমন কোনো আলাদা কোনো ডিরেকশনও দিচ্ছেন না। তো বর্তমানে উনি আচ্ছা, আমার সাজেশনের কারণে আপনার সাথে যোগাযোগ করছেন, আমি যেটুকু জানি আর কি স্যার। আচ্ছা, সাজেশনটা নিয়ে নিতে বলেন, সম্ভব হলে ক্লাসে জি। অ্যাড হতে বলেন। জি আচ্ছা, স্যার, ক্লাসে আপনার উনি আপনার অ্যাটেন্ড করবেন স্যার। আপনার নাম বলতে বলেন, জি আমি স্যার, বলবো স্যার, সাপোর্ট দেওয়ার অবশ্যই চেষ্টা বলবো করব। স্যার। জি আচ্ছা স্যার, যাদের অবশ্যই বলবো স্যার। যারা এই মুহূর্তে অ্যাডমিশন নিবে, এই যে 2 দিনের ক্লাস শেষ হয়ে গেল, প্রয়োজনে আগামী শুক্র শনিবার এক্সট্রা ক্লাস দিয়ে কভার করে দিব। জি স্যার, ধন্যবাদ স্যার। আর আমার কাছেও স্যার হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, এবং মাহবুব ভাই যেটা বলছিলেন, আচ্ছা, টিচারের প্রশংসা করার দরকার নেই, আপনি পাশ করেন, সেটাই আমার সবচাইতে বড় আনন্দের বিষয় হবে। এবং শুধু মাহবুব ভাই না, সবার জন্য আমি বলছি, আপনারা যারা ক্লাস শুনছেন এত রাত জেগে, এত কষ্ট করে, আপনারা পাশ করলে আমার সবচাইতে বেশি আনন্দের বিষয়। আমি কখনো মানে এই যাবৎ পর্যন্ত মার্কেটিং খুব একটা করি না। যারা আমার কাছের মানুষ পরিচিত, তাদের মাধ্যমে আমার স্টুডেন্ট মোটামুটি হয়ে যায়। তো এমনিতেই এবার যে নোটের অর্ডার এবং চাপ, এটা আমার কাছে খুবই কষ্টের হয়ে গেছে। আমি হঠাৎ বুঝতে পারিনি আমার এই নোটটা এত মানুষ পছন্দ করবে। আর পছন্দ করার দুইটা কারণ আছে। নোটটা, আমার ভিডিও অনেকে যারা দেখে অভ্যস্ত, তারা আমার ক্লাস সম্পর্কে একটা ধারণা পেয়েছেন।
আর এই নোটটা আমি এমন ভাবে তৈরি করেছি যে কন্টেন্ট গুলো আছে, এবং আমি খুবই সীমিত মূল্যে দিচ্ছি, যেটা আমার জাস্ট প্রিন্টিং কস্টটা আসছে, খুব একটা বেনিফিট থাকছে না, যেটা উল্লেখ করার মতো না। আমার যে মেন নোট সেটা 700 টাকা করে সেল করি আমি। ওই অনুসারে যদি এটার প্রাইস সেট করে, এটা 550-600 টাকার মতো এটার প্রাইস আসার কথা, কিন্তু আমি 550-600 না করে আমি মাত্র এখানে 250 টাকা, কুরিয়ার 400-300 টাকা করেছি। তো এইটা কিন্তু অনেকের জন্য একটা নেওয়ার একটা কারণ। তাই এখানে একদিনে প্রচুর অর্ডার হয়ে গেছে, আর যেদিন অর্ডার হচ্ছে সেদিন আবার বোনের বিয়ে, বোনকে নিতে যাচ্ছি ভিন্ন জেলায় লালমনিরহাট, এই কারণে চাপটা আমার হয়ে গেছে। এবং আমি সেই অর্ডার প্রসেসিং করতেও আমার সময় লেগে গেছে, সবকিছু মিলে একটু ডিলে হয়েছে। আমি সবার কাছে আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, তবে যে সময় আছে আপনারা পড়েন। যারা 1-1.5 বছর ধরে পড়েননি, ঘুমিয়েছিলেন, আমার নোটটা অর্ডার করার পর তাদের আর ঘুম নাই। নোটটা না পাওয়া পর্যন্ত আমাকেও ঘুমাতে দিচ্ছে না, নিজেরাও ঘুমাচ্ছে না। মানে কন্টিনিউয়াস কল, আমি কি করছি, কখন নামাজের সময়ও কল, এবং কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ যখন বন্ধ করে দিচ্ছি তখন এমনিতে কল দিচ্ছে, মানে ফোন আমার অবস্থা খারাপ। আমি হায়ার স্টাডিজের জন্য কিন্তু আবার ভর্তি হয়েছি ইউনিভার্সিটি অফ রাজশাহী, রাজশাহী ইউনিভার্সিটিতে। তো সেখানে আমাদের শুক্র শনি সারাদিন ক্লাস হয়। তো সেই ক্লাসের মধ্যে বসে আছি, তাও ফোন আসতে আছে আসতে আছে। ফোন রিসিভ করার পর আবার ঝাড়ি খেতে হচ্ছে, আপনি 1 সপ্তাহ ধরে নোট দিচ্ছেন না, ফোন দিলে ফোন রিসিভ করেন না, এই অবস্থা। আচ্ছা, যাই হোক, একটা ভালো শিক্ষা হয়ে গেল আমার। তো লোকজন লাগবে আমার, বুঝতে পারছি, একা আর আপনাদের ভালোবাসা আমি নিতে পারবো না, আরো লোকজন সাথে লাগবে। আপনার অ্যাডভোকেট হয়ে যান, যারা আমার সাথে কাজ করতে চান তাদেরকে আমি বারবার বলি যে আমার স্টুডেন্টরা আমার সাথে কাজ করবে। আচ্ছা, আবার ফিরে আসি, আমরা কিছু প্রশ্ন আবার পড়ি। এখানে দেখেন, কনফিউশন সিস্টেমের প্রশ্নের মধ্যে কিছু কিছু আমি গুরুত্বপূর্ণ জায়গায় পড়বো। এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। বোঝাই যাচ্ছে যে ওই ওয়াই কে মেরে ফেলার জন্য এক্স ফাঁদ পেতেছে। তাহলে এক্স এর অপরাধ খুন হবে মনে হতে পারে, কিন্তু এইটা 299 ধারার যে উদাহরণ, 299 ধারার উদাহরণের মধ্যে সেম উদাহরণ আছে, আমরা একটু আগেই পড়লাম। তাহলে এটা কি দণ্ডনীয় নরহত্যা? উত্তর হবে খ। দেখবেন খুব মজার বিষয়, একটা আইসক্রিম সেট করে রাখছে কোথায়, অপশন ক তে। খুব দারুণ কিন্তু একটা রিসার্চ এটা আমার, যে অপশন ক আপনার জন্য লোভ তৈরি করে রাখে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই অপশন ক কিন্তু খুব কম ক্ষেত্রেই উত্তর সঠিক হয়। মানে ক দেওয়ার আগে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে যে আইসক্রিম খাচ্ছেন এটা হেলদি প্রোডাক্ট কিনা। আপনার আইসক্রিম খেলে অনেক ক্ষতি। আইসক্রিমের মধ্যে কিন্তু মিল্ক খুব কমই থাকে, ডালডা বা ওই আর্টিফিশিয়াল ফ্লেভার মিক্সড করে তৈরি করা হয় বেশি। আবার বলা হয় ভ্যানিলা ফ্লেভার, অরিজিনাল ভ্যানিলার কোনো কিছুই নাই, আর্টিফিশিয়াল সবকিছু। ফ্রোজেন ডিজার্ট, কোথাও আইসক্রিম লেখা থাকে না, দেখবেন ফ্রোজেন ডিজার্ট লেখা থাকে। তো এই ক অপশনটা আইসক্রিমের মতো বারবার বলছি আমি। আমারও পছন্দ খুব আইসক্রিম, কিন্তু আমি সেটা কন্ট্রোল করছি, আমার পরিবারকেও কন্ট্রোল করানোর চেষ্টা করছি। এরপরে দেখেন, এটা আরেকটা মজাদার প্রশ্ন। ক এমন একটি রোগে ভুগছে যে এক আঘাতেই তার মৃত্যুর হওয়ার সম্ভাবনা আছে। তার মানে সে ভেতরে কোনো কিছু হয়ে আছে, একটা আঘাত করলেই, এক চড়েই সে মারা যাবে। আর বুকের উপর একটা ঘুষি মারলেই মারা যাবে, হয়তো প্রেস মেকার বা বুকে কোনো কিছু যন্ত্র লাগানো আছে হার্ট কার্যকর রাখার জন্য। তাহলে এখানে এতটুকু যে তথ্যটা দিল আপনাকে, এই তথ্যটা দিয়ে আপনাকে কনফিউজড করলো। তারপরের লাইন পড়ি। খ এই কথা না জেনে, কোন কথা না জেনে? ওই যে ক এর রোগ আছে, তাকে একটা চড় মারলেই পড়ে গিয়ে মরে যেতে পারে, এটা খ জানে না। তাহলে এই লাইনটুকু দেওয়ার দরকার কি? আপনাকে কনফিউজ করার জন্য দিল। তাহলে এই যে সবুজ চিহ্নিত অংশটুকুর দরকারই নাই। এবার এখান থেকে প্রশ্ন সরেন। খ এই কথা না জেনে, না জেনে মানে আগের কথাটুকুর কোনো মূল্য নাই। ক কে দৈহিক জখম করার অভিপ্রায় এ এমন আঘাত করে যা, এতটুকু পর্যন্ত পড়া শেষ, এতটুকু ফেলে দেন। এরপরে আমি হাইলাইট করব ব্লু, একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। তো এমন আঘাত করলো যে সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে,
তাহলে সে রোগে ভুগছে কি ভুগছে না এটা কোনো ম্যাটার হবে? ডাজ নট ম্যাটার। সে রোগে ভুগছে কিনা এটা আমি জানি আর না জানি কোনো ম্যাটার না। আমার কাছে পিস্তল আছে, আমি মাথায় ধরে গুলি করে দিলাম। সুস্থ ব্যক্তিকে গুলি করলেও মরবে, অসুস্থ ব্যক্তিকে গুলি করলেও মরবে। সে অসুস্থ না সুস্থ এটা জেনে গুলি করলেও মরবে, না জেনে গুলি করলেও মরবে, মানে মারা যাবে। আমার পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে দেওয়া হলো, মগজ ভেদ করে চলে গেল। আমি তাকে মারতে চাইনি ওর অনার, আমি দেখলাম যে মাথার খুলিতে গুলি করলে মগজ বের হয় কিনা, বা এই গুলিটা মগজ ভেদ করে যায় কিনা, আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম, এটা বলার সুযোগ আছে? তার মানে তাকে মেরে ফেলার ইন্টেনশন ছিল। কেন বলাই হচ্ছে যে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যেটা সাধারণ ব্যক্তি, একটা সুস্থ ব্যক্তি, সুস্থ সবল স্ট্রং ব্যক্তি মারা যেতে পারে। তাহলে ওই রোগ মৃত্যুর সম্ভাবনা না জেনে এই লাইনগুলো যে প্রথম দিকে দিয়েছে আপনাকে কি করতে, ভিন্ন খাতে পরিচালনা করলো, আপনাকে মিসলিড করলো, প্রশ্ন দ্বারা আপনাকে কনফিউজড করলো। এরপরে আপনাকে উক্ত আঘাতের ফলে মারা যায়। এবার আসল ঘটনা ঘটালো। এটি কি একটি কি হবে? আপনি তো মনে করছেন যে হ্যাঁ এটা কি হবে, অপরাধমূলক নরহত্যা হবে, কারণ অসুস্থ ব্যক্তি, অপরাধমূলক নরহত্যার মধ্যে এই কথাগুলো আছে, ব্যতিক্রমের মধ্যে পড়তে পারে, কিন্তু না। এটা কি হবে? সঠিক উত্তর খুন বা হত্যা হবে। উত্তর 300। এই প্রশ্নের প্রথম বাক্যটি দ্বারা প্রশ্নকর্তা সফলভাবে কনফিউশন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন তারা তো এই সাপোর্টটুকু পাচ্ছেন, যারা শুধু নোট নিয়েছেন তারাও এটা পড়ে কিন্তু অনেক উপকৃত হবে, হবে কি না? এই প্রশ্ন আমার বিগত 4-5টা যে বছরের যে স্টুডেন্ট গুলা যারা ছিলেন সবাই এই প্রশ্ন নিয়ে কনফিউজ ছিলেন। তাই এটা আমার নলেজ আসছে যে আমার স্টুডেন্ট এটা ভুল করে, আপনারা ভুল করতে পারেন। তা আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম যে ফাঁদ আছে, ফাঁদে পা দিবেন না, তাহলে আপনারা সফল কাম হবেন। মুরাদ আলী ভাই লাইনে আসবেন। স্যার। হ্যাঁ, বুঝতে পারলেন হ্যাঁ 9 স্যার, নম্বর শুনতে প্রশ্ন পাচ্ছেন? বোঝা গেছে কিনা? 9 নম্বর প্রশ্ন বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইভাবে আপনাদেরকে পড়ে পড়ে বুঝে বুঝে উত্তর করতে হবে। এটা কিন্তু দারুণ কনফিউশন সৃষ্টি করেছে প্রশ্নটা, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, ক্লাস আর কন্টিনিউ করব না শেষ করব দ্রুত? স্যার, আপনি যেটা ভালো মনে করেন, আপনি তো লিডার। আবার সমস্যা নেই, ক্লাসে কিন্তু এখনো 27 জন উপস্থিত আছে, এটা একটা ভালো সংখ্যা। এত রাতভর, প্রায় 12টা, আর কিছুক্ষণ আগাই। দেখেন, এক ব্যক্তি তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে আঘাত করতে গিয়ে কোলের নবজাতক শিশুর গায়ে আঘাত লেগে এবং শিশুটি মারা যায়। ঘটনাটা কি ঘটেছে? ওদের স্বামী স্ত্রীর যুদ্ধ। স্ত্রীকে মারতে গিয়ে কোলে সন্তান পড়ে গেছে, মানে বাবা তার সন্তানকে আঘাত করেছে, পড়ে গিয়ে মারা গেছে। কি হৃদয় বিদারক ঘটনা! এটা জুডিশিয়ারি 2023-এর প্রশ্ন, এবং খুব চমৎকার কথা, এই প্রশ্নটাই ছিল আবার বার কাউন্সিল 2022-এর রিটেন প্রশ্ন, সেম কোশ্চেন। রিটেন প্রশ্ন ছিল 22 সালে বার কাউন্সিলের, এবং সেটা আবার ঘুরে নিয়ে এসে এমসিকিউ এর কি করেছে, 23 সালে সেট করে দিয়েছে জুডিশিয়ারি, 23 সালে। তো এখানে শুধুমাত্র বার কাউন্সিলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যেহেতু জুডিশিয়ারি প্রশ্ন করছে। কি বার আর কি জুডিশিয়ারি, সব এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। এই কারণে এখানে প্রশ্ন করা হচ্ছে যে পেনাল কোডের 300 ধারার কোন ব্যতিক্রমের প্রযোজ্য হবে। এখানে ব্যতিক্রম 5টা আছে, তো 5টা ব্যতিক্রম ডিটেলে আজকে পড়ে দিলাম। আমি কেন পড়ে দিলাম, এটা আপনার দরকার আছে, তাই এখান থেকে প্রশ্ন আসবেই। তো 5টি ব্যতিক্রম আছে, 5টি ব্যতিক্রমের কোনটার মধ্যে পড়বে? এখানে নম্বর উত্তর হবে, 1 নম্বর ব্যতিক্রমের মধ্যেই পড়বে। 1 নম্বর ব্যতিক্রম 30 ধারা। 30 ধারাটি পুরোটি ভালোভাবে বুঝে পড়লেই কেবল এই প্রশ্নের উত্তর করা সম্ভব। তাহলে যদি আপনি সবগুলো না পড়েন তাহলে বুঝতে পারবেন না। 1 নম্বর কি ছিল? সাডেন প্রভোকেশন। স্ত্রীকে কখন মানুষ মারতে যায়? যখন স্ত্রীর কথায় রাগান্বিত হয়ে যায় তখন মারতে গেছে, শিশু আঘাতপ্রাপ্ত হয়েছে। আচ্ছা,
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত খুনের সর্বনিম্ন শাস্তি কি? বলে দিলাম সর্বনিম্নটাই মৃত্যুদণ্ড। এখন প্রথমে কয় মৃত্যুদণ্ড এখানে রাখছে, তো এখানে সর্বনিম্ন শব্দটি দ্বারা আপনাকে কনফিউজ করছে। মৃত্যুদণ্ড কখনো সর্বনিম্ন হয়? খুঁজে খুঁজে বের করবেন কোথায় সর্বনিম্ন আছে। এই দেখেন 20 বছরের মেয়াদের সশ্রম কারাদণ্ড, 20 বছর আছে, তো এটা সর্বনিম্ন। অথবা যাবজ্জীবন মনে করতে পারেন। মনে করতে পারবেন না যে মৃত্যুদণ্ড আবার সর্বনিম্ন হয় কিনা। বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা। 303, পেনাল কোড অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায় না? এটা দেখেন কত রিপিটেড 304। প্রশ্ন। 7, জুডিশিয়ারির 12, 17। এখানে দেখেন যে, তাহলে এই প্রশ্নটা যখন আপনি পড়ছেন তাহলে এখানে শেষে একটা না যুক্ত আছে, তার মানে এটা একটা প্যাটার্ন যেখানে না আছে। তাহলে নাটা ভালোভাবে যদি আপনার ভিজিবল না হয় এবং ব্রেনে না প্রবেশ করে, উত্তর ভুল হবে। তার মানে মৃত্যুদণ্ডের ধারা আছে এখানে 3টা, এবং একটি আছে মৃত্যুদণ্ডের ধারা না। তাহলে যেটা মৃত্যুদণ্ডের ধারা না, সেটা উত্তর করতে হবে। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা। 4টা অপশন পড়তে হবে। 302 মৃত্যুদণ্ড দেওয়া যায়, 303 একমাত্র শাস্তি, একটু আগে পড়লাম, 304, 396, 396 হচ্ছে ডাকাতি করতে গিয়ে খুন করে ফেলছে, খুন সহ ডাকাতি। তাহলে এই সবগুলোতেই কি মৃত্যুদণ্ডের ধারা। এই এই নোটেই শেষের দিকে কোন 10টি সেকশন মৃত্যুদণ্ডের সেকশন সেটা উল্লেখ করে দেওয়া আছে। অতএব সেটা আপনার হেল্প হবে যে 304, এটা হচ্ছে কালপেবল হোমিসাইডের শাস্তির বিধান। সর্বোচ্চ যাবজ্জীবন দেওয়া যাবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তো এখানে গ এত, এটি একটি তথ্য ও ধারাভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর করার জন্য পুরো দণ্ডবিধি আয়ত্ত থাকা আবশ্যক। পুরো দণ্ডবিধি যদি আপনার নলেজে না থাকে, 302 কি আছে, 303 কি আছে, 304। আচ্ছা, একটা মজার বিষয় দেখেন, 302, 303, 304 এইভাবে অপশন সেট করাতে আপনি খুব সহজে, এই যে সেকশন গুলো খুবই কমন সেকশন, 396 এটা খুব একটা কমন সেকশন নয়। তবে যদি আরো চলে আসতো 124-এর এ, তিনশো আরো পাঁচ যে, হ্যাঁ, যেগুলোতে মৃত্যুদণ্ডের বিধান আছে এবং খুব মানে প্রচলিত সেকশন না, তখন এগুলোর উত্তর করা কি হতো আপনাদের জন্য, টাফ হতো। তবে এই অপশনগুলা খুব সহজভাবে সেট করেছে, মানে খুব বেশি কনফিউশন তৈরি হওয়ার কথা নয়। এরপরে একটা মজার প্রশ্ন, আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে। আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে। কার দণ্ডপ্রাপ্ত হওয়ার কথা বলা হচ্ছে? যে আত্মহত্যা করবে তার, না যে সহায়তা করবে তার, মানে অ্যাবেটরের, না যে কমিট সুইসাইড করলো তার? সহায়তা সহায়তা কমিটস সহায়তা স্যার, এবেটরি। ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, তাহলে অ্যাবেটরের দণ্ডপ্রাপ্ত হওয়ার আলোচ্য বিষয়, টপিকটা হচ্ছে এটা যে কোন ক্ষেত্রে যে সহায়তাকারী সে সাজাপ্রাপ্ত হবে, তাই নয় কি? জি স্যার। কোন অপরাধ করতে গিয়ে কোনো ব্যক্তিকে বলছে যে তুমি আত্মহত্যা করো, তুমি তো খুব কষ্টে আছো, তুমি আর তোমার এই জীবন রেখে লাভ নাই, ব্রেকআপ হয়ে গেছে, সুইসাইড করে ফেলো, এরকম কি করছে, প্ররোচনা দিচ্ছে, তাকে মিসলিড করছে। যদি আত্মহত্যাকারীর বয়স হয়, এখন এই যে আত্মহত্যাকারী এই ব্যক্তিটা বা এই ছেলে বা মেয়ে বা এই মানুষটা, তাকে যে প্ররোচনা দিচ্ছে তার বয়সটা এখানে ফ্যাক্ট না। একজন শিশুকে কেউ যদি প্ররোচনা দেয়, তাও সাজা হবে। একজন 18+ ব্যক্তিকে সহায়তা করে, তাও সাজা হবে। একজন বৃদ্ধ ব্যক্তিকে সহায়তা করলে তাও সাজা হবে। বয়সের ভিত্তিতে বললাম। অন্য ভিত্তিতে বলি, মেন্টাল হেলথ, একজন পাগল উন্মাদ জড়বুদ্ধ, মানে ওই যে লিগ্যাল ডিজেবল পার্সনকে যদি, তামাদা আইনে 6 ধারা যেটা আছে, ওই ধরনের পার্সনকেও যদি আত্মহত্যায় কেউ প্ররোচনা দেয়, তবুও তো তাকে সাজা দিতে হবে, দিতে হবে না মুরাদ ভাই? জি। তাহলে এখানে 18 বছরের কম মানে মাইনর, এখানেও সাজা হবে। খ, 18 বছরের বেশি, হ্যাঁ 18 বছরের বেশি হলেও সাজা হবে তার। ন্যূন, অনূন্য 18 বছর, অনূন্য 18 বছরের শব্দ কি, মানে 18 বছরের কম হবে না, এখানেও সাজা হবে। তাহলে এই 3টা অপশনই সঠিক উত্তর মনে হচ্ছে কিনা? জি স্যার। স্যার আরেকটা আসলে কথা এই আছে। তিনটা, এই 3টা অপশনে আসলে সঠিক উত্তর, কিন্তু এখানে অপশন কোনটা হবে? অপশন ঘ, কোনোটি নয়। ভাই। এই অপশন ঘয়ে যদি কোনোটি নয় না দিয়ে যদি সবগুলো সঠিক দিত, তাও এই ঘয়ে উত্তর হতো, হতো কিনা? জি স্যার। কি কারণে? এখানে দেখেন
অনেকটা ডাবল নেগেটিভের মতন কাজ করছে। এখানে সবগুলো যখন সঠিক হয়ে যায় তখন ঘ অপশন উত্তর হওয়ার সম্ভাবনা থাকে, যদিও সেগুলো সবগুলো সঠিক বা কোনোটি নয় এরকম অপশন থাকে। কারণ এখানে বয়সটা বিবেচ্য নয়। এখানে আপনারা এই যে জুডিশিয়ারি 2014 এর পাশে যারা প্রিন্টেড নোট পেয়েছেন তারা লিখে নেন, অথবা কোথাও লিখে নেন, পেজ নাম্বারটা লিখে নেন। পেজ নাম্বার 60, 60-এর 13 নম্বর প্রশ্ন খাতায় লিখে নেন যে যে ভিকটিম আত্মহত্যা করলো, ভিকটিমের বয়স বিবেচ্য বিষয় নয়। ভিকটিমের বয়স যা খুশি তাই হোক না কেন, এখানে সব অবশ্য লিখাই আছে, সরি লিখতে হবে না আপনাদের। ধারা 305 এবং 306 এটা থেকে প্রশ্ন টার্গেট করে আসছে। আসামিকে সাজা দেওয়ার জন্য ভিকটিমের বয়স বিবেচ্য বিষয় নয়। কোন বয়স? হ্যাঁ, সাজা দেওয়ার জন্য বয়স বয়স বিবেচ্য বিষয় নয়, কিন্তু সাজা কম দিব না বেশি দিব সেটার জন্য বিবেচ্য বিষয়। মানে কোন সেকশনের আন্ডারে সাজা হবে সেটার জন্য বয়স দেখতে হবে, কিন্তু সাজা তো সব ক্ষেত্রেই হবে। এবার মুরাদ ভাই বলেন কি বলছিলেন। স্যার এখানে 300 ছাড়া এক্সেপশন 5ও তো আসছে স্যার। 300-র এক্সেপশন 5 স্যার। 5 কি বলছে সেখানে? ঝগড়া, এক্সেপশন 5-এ ঝগড়া আছে না? স্যার এখানে আমার কাছে যে ইনফরমেশন আছে, where a person above the age of 18 years is able to commit suicide, then it is punishable under section 300, exception 5 স্যার। তাহলে আমার বইতে ভুল আছে। অবশ্যই ভুল আছে। আপনি আপনার এখান থেকে স্যার ওই যে একটা পাইলাম ওই দিন, অ্যামেন্ডমেন্টটা কারেকশন করলাম, এই যে এভাবে খালি কারেকশনই হচ্ছে স্যার। হ্যাঁ, আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ইউ ক্যান গো থ্রু জি দা স্যার। ওয়েবসাইট, সেখানে সবচেয়ে অথেন্টিক তথ্য আছে, সেখান থেকে আপনি চেক করে নেবেন। ওকে। জি এই স্যার। যে আমি আবারও বলছি, এই ধরনের ছোট ছোট বই এগুলোতে অনেক ভুল থাকে, মোটা বইগুলোতে ভুল কম থাকে। কারণ এই বইগুলো তৈরি করে রাতারাতি। এই ধরনের বই আপনি আমি প্রতি রাতের একটা করে লিখতে পারবো, পারবো কিনা বলেন? স্যার পারবো, এতগুলি ভুল হলে তো সম্ভবই। কপি পেস্ট তো এই বই। ইংলিশটা তো আমি পেয়ে যাচ্ছি, আর বেয়ার একটা অন্য কারো বই থেকে টাইপ করে ঢুকিয়ে দিয়েছে, হয়ে গেল বই। তো এই ধরনের বই তো বই না। আইনটা আপনাকে উপস্থাপনা করতে হবে। যেমন এই প্রশ্নগুলো আপনারা এর আগে পড়েছেন, কিন্তু আমি কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন এই ধরনের একটা টপিকের আন্ডারে সেগুলোকে আলোচনা করছি, আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিচ্ছি, এবং নিচে একটা ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। তার মানে এখানে আপনি অনেক হেল্প পাচ্ছেন। আমি আশা করি আপনাদের প্রস্তুতি কার কেমন আছে আমি জানি না, তবে আমি একটা কথা বলবো, প্রস্তুতি পলিশ করে দিচ্ছি, যে আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করছি, তাহলে আপনি কনফিডেন্ট তৈরি করতে পারবেন। কারণ এই যে ভুলগুলো যদি কন্ট্রোল করতে পারেন, নেগেটিভ মার্কিং হবে না। আপনি 60টা পূরণ করে আসলেন, দুইটা ভুল হলো, আপনি পেলেন 57, পাস, সেফ জোন। আপনি নেগেটিভ মার্কিং কন্ট্রোল করতে পারলেন, ভালো হবে। প্রশ্ন কঠিন হলে 60, 65, 70 সর্বোচ্চ গেলেন। প্রশ্ন যদি সহজ হয় আপনি আরেকটু বেড়ে গেলেন, সমস্যা নেই। আবার খুব যদি কঠিন হয়, শেষ ক্লাস আমি সেটা দিয়ে দেবো, নোটের শেষে আছে যে কি করবেন। এরকম অপশন আছে যে আপনি পূরণ করেছেন 40টা, সময় আছে আর 10 মিনিট। এটা কারো জন্য যেন না হয় যে কোনো আমার না। স্টুডেন্টের এরকম হয়েছে, টাইম এতই কিল হয়েছে যে তার 50 মিনিট চলে গেছে, 40টা পূরণ করেছে, তাহলে আছে তার 60টা প্রশ্ন, সময় আছে 10 মিনিট। কি করতে হবে? প্রশ্ন ছুড়ে দূরে ফেলে দিতে হবে। তখন শুধুমাত্র প্রশ্ন না দেখে শুধু বৃত্ত একটা করে পূরণ করে দিতে হবে। কানামাছি ভু ভু, যারে পাই তারে সু, এরকম একটা গল্প আছে আমাদের। মানে যেটা অপশন সামনে আসবে, কোন ক, কোন খ, কোন গ, ঘ, গ, ঘ, এরকম যা খুশি সেটা পূরণ করে দিবেন। আর 10 মিনিটে ম্যাক্সিমাম আপনি যত পূরণ করতে পারেন, যদি লাইগা যায়। মানে এটা পাশের গ্যারান্টি নাই, কিন্তু মৃদু একটা 10% পসিবিলিটি তৈরি হয়। কারণ আপনি 10 মিনিট সময় আছে, 40টা পূরণ করেছেন, এই 10 মিনিটে যদি আরো 15টা পূরণ করেন, 55টা, তো আগের যে 40টা কারেক্ট হবে 100%, সেটা তো আপনি শিওর না। যদি শিওর হতেন আপনার এত টাইম কিল হতো না। অথবা আপনার টাইম ম্যানেজমেন্টে প্রবলেম আছে, যেটা আমি ঠিক করে দেব। সবকিছু যদি মিলে যায়, ব্যাটে বলে ভালোভাবে হয়, ছক্কা অবশ্যই হবে, মানে পাশ করবেন। আর ভালো প্লেয়ার সচিন টেন্ডুলকারও কিন্তু প্রথম বলে বোল্ট আউট হওয়ার রেকর্ড আছে, আছে কিনা? আছে। তো সে কি ব্যাটসম্যান হিসেবে খারাপ? একজন না। নির্ভরযোগ্য ব্যাটসম্যান, কিন্তু তারপরেও তার কি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়।
তো এই অ্যাক্সিডেন্ট গুলো যেন না হয় তাহলে কি করতে হবে, প্রথম দুইটা তিনটা বল চেক করতে হবে। তো আপনাকে প্রথম দুই তিনটা প্রশ্ন পড়ার সময় সতর্কভাবে প্রশ্নটা পড়তে হবে। আপনি প্রশ্ন হাতে নিলেন, 1 নম্বর প্রশ্ন প্রথম মিনিটে একটা দুইটা পূরণ করা হয়ে গেছে, কেন ভাই, একটু শান্ত হন। আপনি বোঝেন প্রশ্নে কতটা কঠিন হয়েছে, প্রশ্নের কাঠিন্যটা বোঝার চেষ্টা করেন, তারপরে আপনি খেলতে নামেন। বলটা কে করছে সেটাকে না বুঝে আপনি ব্যাট করবেন? একটা বলার কি ধরনের বল করে সেটা আপনার বুঝতে হবে। যদি নতুন বলার হয় যাকে আপনি কখনো ফেস করেননি, আপনাকে তো প্রথমে গার্ড করতে হবে। তার মানে প্রশ্ন তো নতুন হবে। 25 সালের 25 এপ্রিলে প্রশ্ন নতুন, কেমন হবে জানি না, পুরাতন সিস্টেম হবে না নতুন সিস্টেম হবে জানি না, তবে আমরা ধরেই নিব প্রশ্ন কঠিন হবে, এইভাবেই যাব। তার মধ্যে হয়তো 30টা প্রশ্ন সহজ হবে, বাকি 70টা প্রশ্নের মধ্যে 80টা প্রশ্ন, মানে আরো 50টা প্রশ্ন অ্যাভারেজ হবে, 10টা প্রশ্ন খুবই হার্ড হবে যেগুলো কেউ উত্তর করতে পারবে না, আমিও সলভ করতে গেলে বেঁধে যাব, এরকম হবে। আচ্ছা, তো আর কিছু অ্যাড করতে চাচ্ছিলাম আপনি? আপনাকে মনে হয় আটকাই দিলাম কথা বলতে বলতে। না স্যার, এটাই স্যার, আমার ওই যে লাস্ট সময় একটু 5-2 মিনিট সময় দেন, 2-3টা প্রশ্ন আছে আর কি, একটু ক্লিয়ার করে নিতে। হুম হুম। আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি কর্তৃক খুনের উদ্যোগে আঘাত করা হলে সর্বোচ্চ শাস্তি কি হবে? 307-এর মধ্যে কিন্তু আমরা পড়েছি আজকে খুনের উদ্যোগে আঘাতের শাস্তি মৃত্যুদণ্ড। এটা এভাবে ভাবলে কনফিউশন সৃষ্টি হবে। কিভাবে খুনের উদ্যোগ, খুন করার চেষ্টা করেছে, খুন তো করেনি ভাই, মানুষকে মৃত্যুদণ্ড দিবে? এটা কি ভাবা যায়? 307-এ মৃত্যুদণ্ড চিন্তা করাই যায় না, কিন্তু নিচের দিকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে কথাটা লেখা আছে কেন? প্রশ্নের মধ্যে দেখেন কি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, এটার কারণে মৃত্যুদণ্ডটা চলে আসছে। তাহলে আপনার এইভাবে ভাববেন যে খুনের তো চেষ্টা করেছে, খুন তো আর করেনি, মৃত্যুদণ্ড মনে হয় হবে না। কত হবে? যাবজ্জীবন হতে পারে। তবে বলে রাখা ভালো, 20 বছর 25 বছর এগুলো ভ্যালিড কিনা, কারাদণ্ডের মেয়াদ না। 20 বছর 25 বছর কোথাও দেখেছেন কোন সেকশনে পেনাল কোডের? নাই। না। এই নলেজ যদি আপনার থাকে তাহলে ক আর গ আগে বাদ। তাহলে আপনি ওই যে কন বানিগা কারোর প্রতি হয় ওই অনুষ্ঠানে, যে কি করে দুইটা অপশন বাদ দিয়ে দেয়, তো ক আর গ আগেই বাদ, তাহলে এবার খ আর ঘ এর মধ্যে কনফিউশন থাকবে। এখনো 5-10 সেকেন্ড আপনার লস হবে, খালি মন টানবে ঘয়ে যেতে। কারণ মানে মৃত্যুদণ্ড তো দেওয়া ঠিক হবে না। আমি যদি বিচারক হতাম মৃত্যুদণ্ড দিতাম না, কারণ খুনের চেষ্টা করেছে, খুন তো আর করেনি। কনফিউশন এইভাবে কাজ করবে। কারণ পরীক্ষার হলে তো আপনি ভাবার সুযোগ কম পাবেন, সময় কম পাবেন। ক, স্বেচ্ছায় খ কে বাঁশ দিয়ে গুরুতর আঘাত করে। বাঁশ দিয়ে গুরুতর আঘাত, পয়েন্ট টু বি নোটেড। বাঁশ কিন্তু শার্প উইপন না, বাঁশটা কি? ব্লান্ট উইপন, ভোঁতা অস্ত্র, কোনো ধারালো অস্ত্র নয়। তাহলে গুরুতর আঘাত করেছে, তাহলে শাস্তি কত হবে? চার্ট শাস্তি আপনার একটা কত দেখছিলাম হবে? আজকে। হ্যাঁ হ্যাঁ, চারটা আমি বলবো, ওখানে একটা যে চার্টের শেষ মধ্যে করব। দেখছিলাম, ক্রস দেখছিলাম হ্যাঁ হ্যাঁ, 300। এখানে গ 7 বছর হবে। গ- এখানে দেখেন 325-এ হবে। 325-এ হচ্ছে অস্ত্র ব্লান্ট, কিন্তু আঘাতটা হচ্ছে গ্রিভিয়াস। এখানে সেই জায়গায় যাব, কারণ আমার নিজেরও কিন্তু হিয়ারিং করতে গিয়ে 323, 24, 25, 26 খুবই কনফিউশন হয়। 326 আর 323 কনফিউশন হয় না, মানে শুরু এবং শেষেটা কনফিউশন হয় না। 23-এ তো বোঝাই যাচ্ছে সাধারণ আঘাত সাধারণ অস্ত্র, 326 গুরুতর আঘাত গুরুতর অস্ত্র। আর মাঝখানে 24 এবং 25 এই দুইজনের মধ্যে কনফিউশন বেশি হয়, হয় কি না? জি স্যার। তাহলে আমরা 323 সাধারণ, সাধারণ অস্ত্র, সাধারণ আঘাত, 326 গুরুতর আঘাত গুরুতর অস্ত্র, তাহলে মাঝখানের যে দুইটা থাকলো 24 আর 25, এই দুইটা একটু ভালোভাবে মনে রাখবেন। আর আমি যেটা দেখিয়ে দিয়েছি ক্রস দিয়ে কৌশল, সেখানে যাব একটু। এটাও ভেবে ভেবে তৈরি করেছি, আমার নিজের টেকনিক, ওইটা আমার নিজে অ্যাপ্লাই করতাম আমি কোর্টে, যে কোনটা বেলেবল কোনটা নন বেলেবল সেটা বোঝার জন্য। তবে 326ই শুধুমাত্র নন বেলেবল, 326 নন বেলেবল। মাঝখানে আমরা কি করে দিই, 307 নিয়ে আসি। 307 নন বেলেবল। দেখি রিপিটেটিং আঘাত আছে কিনা। স্যার দুইবার আঘাত করেছে, তার মানে মেরে ফেলতে চেয়েছিল, না চাইলে তো আর দ্বিতীয়বার আঘাত করতো না, জামিন না মঞ্জুর। শুধু এই কথা বলার কারণে কতজনের জামিন না মঞ্জুর করেছি। এই ঈদের 2 দিন আগে, 2 দিন মানে 3 তারিখে বৃহস্পতিবার একটা আসামি ধরা পড়েছে, দুইবার বেল ধরেছে, এখন পর্যন্ত জামিন করাতে পারেনি। আগামীকাল মানে যৌতুকের মামলা, আমি ফাইলিং লয়ার, কিন্তু জামিন হচ্ছে না আসামের, কারণ তারা দুইটা লয়ার চেঞ্জ করেছে, কিন্তু কোনো ভালো এক্সপার্ট লয়ারের কাছে যাচ্ছে না, হিয়ারিং করতে পারছে না।
আমি আসামি পক্ষে হলে প্রথম হিয়ারিং এই জামিন হয়ে যেত, তারা টেকনিকই পাচ্ছে না। যেমন মানুষ মানে বিচারক তেমন তাকে সেভাবে মানে কনভিন্সড করতে হবে। এক এক বিচারক এক একটা চায়, মানে যে যে ফুলে পূজা নেয় তাকে সেই ফুল দিয়ে সন্তুষ্ট করতে হবে, এটা হচ্ছে ওকালতি। তো সেটা আমি বুঝি, সেটাই করি। তার আগে আমি কোর্টে গেলে যারা সিনিয়র তাদের কাছ থেকে ইনফরমেশন নিই, ইনি কেমন, বেলের ক্ষেত্রে এনার সফটনেস কেমন, হার্ডনেস কেমন, ইনফরমেশন নিয়ে নিই। কাজ তো করতে হবে, আমি শুধু কোর্টে যে ঘুমালাম অবজার্ভ করলাম না তাহলে হবে না। কোর্টে কি চলছে, কার কি মামলা চলছে সব অবজার্ভ করতে হবে, তাহলে আপনার প্র্যাকটিক্যাল নলেজ গেন হবে। থ্রি ইডিয়ট মুভি আছে না আমির খানের, এক ক্লাস থেকে জি বের স্যার। করে দিয়ে আরেক ক্লাসে বসে থাকে, ওখানেও তো জি জ্ঞান জি। বিতরণ হচ্ছে। সেটা অবজার্ভ করতে হবে। তো আমি কোর্টে বসে থাকি, বিশেষ করে যখন নতুন আমি জুনিয়র মানে শিক্ষানবিশ আইনজীবী, আমি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বসে থাকতাম, বড় বড় মামলার আর্গুমেন্ট হতো, ক্রস এক্সামিনেশন হতো, সেগুলো দেখতাম। সেখান থেকে ক্রস এক্সামিনেশন অনেক কিছু শিখেছি। কেউ করতো না, আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ করতো না। আমি বসে থাকতাম, লাঞ্চের পরে গিয়ে ওখানে বসে থাকতাম, কোনো কাজ নাই। সিনিয়র ফোন দিত, কোথায় আছেন স্যার? স্যার ট্রাইব্যুনালে বসে আছে, ডেপোজিশন শুনছি। তো ঠিক আছে, এই এই কোর্টে যাবেন বিরতির পরে। আমাকে সেগুলো আমাকে দিয়েছেন, কারণ আমাকে ডিফেন্স লয়ার হিসাবে স্যার তৈরি করার চেষ্টা করেছেন, এবং সফলভাবে সেটা হতেও পেরেছে ইনশাল্লাহ। এবং আরো ভালো করার চেষ্টা করছি, জেরাও মোটামুটি ভালো করি। একটা জেরা করেছি রিসেন্টলি চেকের মামলায়, মানে এনআই অ্যাক্টের চেকের মামলায়, এনআই অ্যাক্টের মামলায় কিন্তু খালাস করা খুব টাফ। কারো হেল্প ছাড়া নিজে জেরা করেছি, ইনশাল্লাহ আমার আসামি খালাস পেয়ে যাবে। এটা একটা বড় ধরনের আমার সাকসেস হবে। 323 থেকে 326 ধারায় আঘাত ও অস্ত্রের ধরন বিষয়ে কনফিউশন সৃষ্টি হয়, পরামর্শ হচ্ছে ধারাগুলো মনে রাখার কৌশল দেখুন, কৌশলে বলে দিয়ে দিয়েছি। আচ্ছা, এক্স লাঠি নিয়ে ওয়াই কে বলে আমি তোমাকে পেটাবো। খালি বললো, পিটালো না, তাহলে কি হবে? এটা আক্রমণ হবে। আমরা সাধারণ পুশ। ভাষায় আক্রমণ বলতে অ্যাটাক মানে মেরে দেওয়া বোঝাই, ব্যাটেল ফিল্ডে অ্যাটাক মানে আক্রমণ, কিন্তু এটা আক্রমণ বলতে অ্যাটাক না, এটা হবে অ্যাসল্ট। পেনাল কোডের ভাষায় এটা হচ্ছে অ্যাসল্ট। তো অ্যাসল্টের জন্য কি, অ্যাসল্টটা কি? যদি মেরে দেয় সেটা কি হয়ে যাবে? আঘাত হয়ে যাবে। যদি শরীরে টাচ করে তাহলে সেটা আঘাত হয়ে যাবে। টাচ করার আগ পর্যন্ত প্রিপারেশন অফ হার্ট, আঘাতের পূর্ব মুহূর্তের যে প্রস্তুতি, সেটাই হচ্ছে আক্রমণ। আক্রমণ হচ্ছে ভাবভঙ্গি এক্সপ্রেশন থেকে বোঝা যায়, কারণ এখানে কোনো অ্যাক্টিভিটি ইনজুরি করে না আসামিকে। আসামিকে ইনজুরি করে না, কিন্তু আসামি আতঙ্কিত হয়, এই কারণে এটা কি হবে, মানসিক। ও যে প্রথমের দিকে দেখলাম না, আপনারা বলতে পারেন স্যার তার গায়ে তো লাগলো না, তাহলে তো অপরাধ না, কিন্তু তার মানসিক ভাবে কষ্ট পেল না? একটা মানুষের আমি সামনে যে একটা আঘাত করার চেষ্টা করছি, সে তো কষ্ট পাবে বা যে মানসিক শক পাবে, এটাই তো তার মনে কষ্ট দেওয়া, মনটা ইনজুর্ড হলো না, আতঙ্কিত হলো না, এই কারণে এটা কি হবে, অপরাধ। তাহলে Yes, অপশন sir. ক, ধারা 351। অপশন ঘ সঠিক মনে হতেও পারে, ঘয়ে কি আছে, আঘাতের চেষ্টা। এটা আঘাতের চেষ্টা নয়, আঘাতের যে চেষ্টা বলে কোনো অপরাধী নাই পেনাল কোডে, Yeah. আঘাতের চেষ্টা বলে কোনো অপরাধ নয়। আঘাতের চেষ্টা এটাই হচ্ছে আক্রমণ। আবার 511 ধারা যাবে না কিন্তু এটা। এখানে দেখেন, মিথ্যা কুৎসা রটানো, কুৎসা রটানোর জন্য ভয় দেখিয়ে কে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। তাহলে এখানে টাকা কালেকশন মানে এক্সটর্শনের এখানে বিষয় আছে। কিন্তু এখানে মনে হচ্ছে যে Yes. কুৎসা রটানো, তার মানে ডিফামেশন বা মানহানির একটা অ্যাঙ্গেল এখানে তৈরি হচ্ছে। তাই অনেকে মনে হতে পারে যে এটা হয়তো মানহানি বা এরকম কোনো কিছু হতে পারে, কিন্তু এটা অপশনে মানহানি যদি দিয়ে দিত কনফিউশন বেশি তৈরি হতো। মানহানি দেয়নি, বেঁচে গেছেন, এটা বোঝাই যাচ্ছে যে বলপূর্বক গ্রহণ। অনেকে দর্শুতা মনে করতে পারে, আইসক্রিমের মতো প্রথমেই দিয়ে দিয়েছে দর্শুতা কেন, ভয়। এখানে কিন্তু তাৎক্ষণিক ভয় না। জ মিথ্যা কুৎসা রটানোর ভয় দেখে, তুমি যদি আমাকে 1 লক্ষ টাকা না দাও তাহলে তোমার নামে কিন্তু আমি মিথ্যা অপবাদ রটিয়ে দেব, মানে তোমাকে এলাকায় মুখ দেখাতে পারবা না, এরকম। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট থ্রেট দিচ্ছে না, বলছে তুমি দাও ঠিক আছে, 1 লক্ষ টাকা এখন দিতে না পারো 2 দিন পরে দাও, কিন্তু দিতে হবে। তার মানে থ্রেটটা ইনস্ট্যান্ট না হলে সেটা এক্সটর্শন, আর ইনস্ট্যান্ট হলে এখনই দিতে হবে, অস্ত্র সামনে ধরেছে, না দিলে শেষ। এটাও দর্শিত হবে। ছিনতাই বলে কোনো শব্দ পেনাল কোডে নাই। ছিনতাই কখনো চুরিতে পরিণত হয়, ছিনতাই কখনো দর্শতায় পরিণত হয়, ছিনতাই আবার কখনো এক্সটর্শনে পরিণত হয়। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, দুইজন এসে আপনার সামনে দিয়ে যাওয়ার সময় আপনার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে গেল,
আপনি তার চেহারাও দেখতে পেলেন, রাতের আধারেও না, দিবালোকে। এটা চুরি। কারণ সে দাঁড়ায়নি, আপনাকে ভয় দেখায়নি, জাস্ট কেড়ে নিয়ে চলে গেছে, নিজে থেকে নিয়েছে, আপনি দিয়ে দেননি, তাই এটা চুরি। আবার একই ঘটনা, তারা দাঁড়ালো, একটা চাকু বের করে গলায় ধরলো বা বলল যে দিয়ে দাও যা কিছু আছে, না হলে মেরে ফেলবো। আপনি দিয়ে দিলেন মোবাইল ফোন, মানি ব্যাগ। এটা কি? দস্যুতা হলো। পাঁচজন মিলে করলে ডাকাতি হলো। আর বলপূর্বক গ্রহণ, আপনি ইনস্ট্যান্ট হবে না। মানে ছিনতাইয়ের মধ্যে বলপূর্বক গ্রহণ কখনো হয় না। ছিনতাইয়ের মধ্যে চুরি হবে, দস্যুতা হবে, পাঁচজনের বেশি হলে ডাকাতি হবে। কিন্তু ছিনতাই কখনো কি হবে না, ছিনতাই কিন্তু ইনস্ট্যান্ট ঘটনা ঘটিয়ে চলে যায়। আর যারা বলপূর্বক গ্রহণ করে তারা দাদা টাইপের লোক, তারা পালায় না, মাঠ ছেড়ে যায় না, তারা অপরাধ করবে, থেকে যাবে সেখানেই। কারণ তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকলে দাদাগিরি বা এক্সটর্শন করা যায় না। এগুলো মনে থাকলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। যারা মূল ক্লাসে ছিলেন তারা এগুলো জানেন, যারা র্যাপিড রিভিশন তাদের হেল্প হচ্ছে। আপনারা এখনো ক্লাসে আছেন, ক্লাসটা শেষ করি। আচ্ছা, এটা হচ্ছে 383। ভয় শব্দ থাকায় অপশন ক সঠিক মনে হতে পারে, মানে ভয় আছে, ইনস্ট্যান্ট থ্রেট না, তাৎক্ষণিক ভয় না, তাই এটা বলপূর্বক গ্রহণ থেকে দস্যুতায় পরিণত হয়নি, বলপূর্বক গ্রহণই আছে। বাকিগুলো পড়ে নেবেন, সমস্যা হলে সমাধান আছে, প্রশ্ন করবেন। দেখেন, বিতে বাংলাদেশি, এফ এ ফরেনার বা বিদেশি। টিকচনে মানে বিচার করা যাবে, ক্রচ্চনে মানে বিচার করা যাবে না। এটা বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ভেতরে বাংলাদেশি বিচার করা যাবে, বিদেশি ফরেনার বিচার করা যাবে। দুই ধারা, বাংলাদেশের ভিতরে বিদেশি হোক দেশি হোক সবার বিচার করা যাবে। তিন ধারা, বাংলাদেশের বাইরে দেখেন, বাংলাদেশের বাইরে বি অপরাধ করেছে, বিচার করা যাবে, বাংলাদেশের বাইরে এফ ফরেনার বিচার করা যাবে না। কারণ নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর দরকার নাই। ইন্ডিয়াতে ইন্ডিয়ার নাগরিক বা কানাডার নাগরিক অপরাধ করছে, এটা তো আমার দেখার বিষয় না। বাংলাদেশের বাইরে ফরেনার, তো বাংলাদেশের বাইরে বাংলাদেশি যদি অপরাধ করে, সেটা আমার যেহেতু নাগরিক, এই কারণে তার বিচারের এখতিয়ার আমার থাকবে। পেনাল কোডে তিন ধারায় বলে দিচ্ছে এটা বাংলাদেশের বাইরে। দেখেন, সীমানা বা মানচিত্রের বাইরে আঁকিয়েছি। এবার আসেন চার ধারা। চার ধারা হচ্ছে এরোপ্লেনের ভেতরে বাংলাদেশি, এরোপ্লেন প্লেনের ভেতরে ফরেনার, দুইটা টিক চিহ্ন, বিচার করা যাবে। মানে এরোপ্লেন, এই এরোপ্লেনটা যদি বাংলাদেশি কোনো রেজিস্টার্ড এরোপ্লেন হয়, মানে এই এরোপ্লেন মালিকানা হচ্ছে বাংলাদেশের কারো হোক বা বিদেশির কারো হোক, কিন্তু রেজিস্ট্রেশন বাংলাদেশের। আচ্ছা, এটা জলযান বা শিপ, বাংলাদেশি হোক বিদেশি হোক ওই উড়োজাহাজের মতোই সেম। চার ধারাতে একই বক্তব্য, দুইটাই আঁকিয়ে দিয়েছি আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য, বুঝতে সুবিধার জন্য। ইন্ডিয়ার একটা ম্যাপ দিয়েছি, এখানে চার ধারায় বলছে বিদেশি, সরি বাংলাদেশি। বাংলাদেশি যদি ইন্ডিয়াতে অপরাধ করে ইন্ডিয়াতে থেকে যায়, তাহলে আপনি কি বিচার করতে পারবেন? আমাদের না। এক্স প্রাইম মিনিস্টার ইন্ডিয়ায় বসে আছেন। ইন্ডিয়ায় যদি উনি এখন কোনো কিছু করেন, বাংলাদেশে যেগুলো করে গেছেন সেগুলোরই তো বিচার করা যাচ্ছে না। ইন্ডিয়াতে যদি কোনো নতুন কোনো কিছু করেন, সেটা কি আর করতে পার, আমরা বিচার করতে পারবো? পারবো না। কারণ সাধারণ নাগরিকের কথা বলি, যে মিস্টার এক্স, তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বসবাস করছেন বা বেড়াতে গেছেন বা চিকিৎসা নিতে গেছেন, তো ইন্ডিয়াতে একটা অপরাধ করেছেন। তো যতক্ষণ সে এই যে এখান থেকে পালিয়ে, এই দেখেন তীর চিহ্ন দিয়ে দিয়েছি, বাংলাদেশে না আসছে, এই যে এই বি পালিয়ে কিন্তু বাংলাদেশে আসছে। যতক্ষণ না বাংলাদেশে আসছে, এখানে ছোট একটা বাংলাদেশ আছে, এটাও দেখিয়েছি, আবার এটা বড় করেও দেখিয়েছি এইদিকে এসে। বাংলাদেশে পালিয়ে আসলে মানে বাংলাদেশে তাকে পাওয়া গেলে চার ধারায় বলছে যে, চার ধারায় বলছে বাংলাদেশে পালিয়ে আসলে এটা অপরাধ হবে এবং তার বিচার করা বাংলাদেশে যাবে। অপরাধ হবে কিনা সেটা ম্যাটার না, বিচার করা বাংলাদেশে যাবে কিনা এটাই হচ্ছে ম্যাটার, দুই তিন চার ধারার। তাহলে আশা করি এই চিত্রের পরে বুঝতে সুবিধা হবে। মনে রাখার কৌশল, এখানে পেনাল কোডের একটি বিন্যাস দিয়ে দিয়েছি। অসংহত অপরাধ মানে ইনচয়েড ক্রাইম বা অসম্পূর্ণ অপরাধ বা কমপ্লিট ইনকমপ্লিট ক্রাইম, মানে এগুলো হচ্ছে ইনচয়েড ক্রাইম। যেমন প্ররোচনা দিল কিন্তু কেউ অপরাধ করলো না, 107, 305, 306, এগুলোতে চেষ্টা করেছে কিন্তু অপরাধ হয়নি, মানে খাতা কলমে থেকে গেছে, মনের মধ্যে থেকে গেছে, বাস্তবে কাজে লাগেনি। ষড়যন্ত্র করলো কিন্তু ষড়যন্ত্রটা কিন্তু স্টেটের বিরুদ্ধে হতে হবে, কনস্পাইরেসি। কাউ কোনো একটা সাধারণ ব্যক্তিকে মারার যদি ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র কিন্তু এই ষড়যন্ত্র বা কনস্পাইরেসি না।
120A এটা স্টেটের বিরুদ্ধে হতে হবে, তাহলে সেটা ষড়যন্ত্র হিসেবে ইনচয়েড ক্রাইম মানে অপরাধ হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা যদি কেউ জানতে পারে তার অপরাধ হবে 120A অনুসারে। কিন্তু কোনো মানুষের বাড়িতে চুরি করব ষড়যন্ত্র করছে 4-5 জন মিলে, এই ষড়যন্ত্র ষড়যন্ত্র না, এটা শুধুমাত্র পরিকল্পনা 34 ধারা অনুসারে। তাহলে ষড়যন্ত্র এবং পরিকল্পনা একই ধরনের জিনিস, কিন্তু কি বিষয় হচ্ছে সাবজেক্ট ম্যাটার উপর নির্ভর করে এটা কনস্পিরেসি অথবা এটা কমন ইন্টেনশনের মধ্যে যাবে। প্রচেষ্টা বা অ্যাটেম্প্ট 307-এ আছে, 308-এ আছে, 309-এ আছে, 393, 307 অ্যাটেম্প টু মার্ডার, তারপরে 308 অ্যাটেম্প টু কমিট কালপেবল হোমিসাইড, 309 অ্যাটেম্প টু কমিট সুইসাইড, 393 অ্যাটেম্প টু কমিট রবারি, 398 অ্যাটেম্প টু কমিট, এটা বলতে পারবো না, নলেজ আসছে না, হয়তো বা ডাকাতি রবারি অ্যান্ড এরকম কিছু হতে পারে। এটা তো অ্যাটেম্প, কিন্তু এটা কি প্রিপারেশন এরকম হতে পারে। আর্ম উইথ তিনশো ডেডলি আটানব্বই ওয়েপন্স। নলেজ, নলেজ আসছে না। এত চাপে থাকলে নলেজে না আসাটা অস্বাভাবিক নয়। আর আমাকে তো মুখস্থ করে আপনাদের মতো পরীক্ষা দিতে হবে না যে আমি মুখস্থ করব, দেখে দেখে আমি নোট তৈরি করব, দেখে দেখে প্র্যাকটিস করব। 511, তবে হ্যাঁ নলেজে থাকলে লাভ আছে, কোর্টে ইনস্ট্যান্ট হিয়ারিং এর সময় অনেক হেল্প হয় নলেজে থাকলে। 511 হচ্ছে সকল অপরাধের প্রচেষ্টা যেগুলোতে নাই, এগুলো সবই ইনচয়েড ক্রাইম। চয়েড ক্রাইমটা কি? যেগুলো অপরাধ হয়ে গেছে মানে ঘটে গেছে সেগুলো হচ্ছে চয়েড বা কমপ্লিট ক্রাইম, যেগুলো এই পাশে আছে। এগুলো পড়বেন তাহলে পুরো পেনাল কোডে কি আছে এক পলকে এক পেজে পেয়ে যাচ্ছেন। সম্ভব হলে এই পেজটা আপনারা একটা ফটোকপি করে আপনার দেওয়ালে ঝুলিয়ে রাখবেন, এবং এই যে চুরি, এই চুরির পাশে সেকশনগুলো লিখে রাখবেন বলপূর্বক, আদের পাশে হাতে নিজের হাতে লাল কালি দিয়ে সবুজ কালি দিয়ে লিখে রাখবেন, একটা ফটোকপি করে আপনার দেওয়ালে লাগিয়ে রেখে নিজে সেকশনগুলো উল্লেখ করে রেখে দিবেন। তাহলে কি হবে, নলেজে আসবে পেনাল কোডে কি আছে। আমি নিজে চার্ট করেছিলাম, বড় চার্ট। মনে রাখার কৌশল 3, মৃত্যুদণ্ডের যে 10টি ধারা এখানে উল্লেখ করে দিয়ে দিয়েছি, মুখস্থ করে নেবেন। যাবজ্জীবন কারাদণ্ডের যে ধারাগুলো আছে এখানে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এক পলক দেখলে হবে। শুধুমাত্র বিনাশ্রম আছে এগুলোতে, শুধুমাত্র জরিমানা বা অর্থদণ্ডের ধারাসমূহ আছে এখানে, জামিনযোগ্য অপরাধের ধারা এখানে, জামিন অযোগ্য অপরাধের ধারা এখানে আছে। পেনাল